সংস্কার বিষয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো জাতীয় সংস্কার কমিশনের সাথে দফায় দফায় বৈঠক করছে তাদের একটি ঐক্যমতে পৌঁছার জন্য। আশার খবর হলো যে ইতিমধ্যে আমরা দেখছি মোটামুটি সবগুলা বিষয়েই রাজনৈতিক দলগুলো একটি কমন পয়েন্টে আসতে পেরেছে। দু একটা বিষয় এখন আমরা দেখছি আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই বিষয়গুলোর মধ্যে বড় যে বিষয়গুলো, বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এবং এখন যেটা যোগ করা হয়েছে সেটা বলা হচ্ছে যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের একটি ব্যাপার নিয়ে আসা হয়েছে। আমি আসবো সেই আলোচনায়। তবে আমরা যে বিষয়টা নিয়ে বেশ আটকে গিয়েছিল বা এক জায়গায় স্টাক হয়ে গিয়েছিল সংস্কারে, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসাবে একজন ব্যক্তি সর্বোচ্চ কয়বার থাকবেন এবং তার মেয়াদ কি হবে। এখানেও সুখের খবর, দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি তার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। স্থায়ী কমিটির বৈঠক করে তারা জানিয়ে দিয়েছে যে তারা একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর অর্থাৎ 2টি পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকার ব্যাপারে তারা আগ্রহী। বিএনপি তার সংস্কারের জন্য আপনারা জানেন অনেক আগে 31 দফা দিয়েছিল। সেই 31 দফায় বলেছিল যে একজন ব্যক্তি পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমি আসবো এই ব্যাখ্যাটা, এই পরপর ব্যাখ্যায় কি হতে পারে, আর দুই একটা দেশের উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসবো দর্শক। তবে তার আগে আমরা একটু দেখি যে সেখানে যদি আমরা একটু দেখি যে 2004 সাল থেকে 2014 পর্যন্ত ভারতে আমরা দেখি যে কংগ্রেসের মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী। তার কারণটা হচ্ছে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও ভারতের কট্টর হিন্দুবাদীরা এবং বিজেপি আপত্তি তুলল যে সোনিয়া গান্ধী অর্থাৎ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী, তিনি ভারতীয় বংশোদ্ভূত নন, তিনি আসলে একজন ইটালিয়ান সম্ভবত বংশোদ্ভূত। সে কারণে বলল যে তারা তাকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে না, এবং ভারতে বেশ তীব্র প্রতিরোধের মুখে পড়তে হলো সোনিয়া গান্ধীকে। কিন্তু বাস্তবে কি হয়েছিল? মনমোহন সিং সভাপতি ছিলেন ঠিকই, কিন্তু ক্ষমতা থেকেই যায় সোনিয়া গান্ধীর হাতে। একইভাবে আপনারা দেখেছেন যে এখন যে সোনিয়া গান্ধী বা রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু এর আগে মনে আছে কংগ্রেসের সভাপতি কিন্তু অন্য আরেকজন ব্যক্তি ছিলেন, কিন্তু ক্ষমতা কিন্তু থেকেই গিয়েছিল মূলত রাহুল গান্ধীর হাতে, অর্থাৎ গান্ধী পরিবারের সাথে। আপনারা জানেন ঐতিহ্যবাহী এই পরিবারটি ভারতের রাজনীতি তথা শাসন ব্যবস্থায় দীর্ঘদিন শাসন ব্যবস্থা পরিচালনা করেছে। এখন যে বিষয়টা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে সেটা হচ্ছে যে বলা হয়েছিল যে 2 টার্ম। এখন মনে করুন কোনো কারণে একটা সরকার গঠিত হওয়ার 1 বছর বা 2 বছরের মাথায় সরকারের পতন হয়ে গেল, তাহলে তার একটা টার্ম শেষ হয়ে যাচ্ছে। এইভাবে 2 টার্মে না মেনে বিএনপি যেটা প্রস্তাব করেছে সেটা হচ্ছে যে 2 পূর্ণ মেয়াদ, অর্থাৎ টোটাল হতে হবে তার 10 বছর। সেই ক্ষেত্রে অনেক সময় এমন ঘটনা হতেও পারে যে 2টি টার্মের পরিবর্তে এখানে 3টা বা 4টা টার্ম হতে পারে 10 বছর পূর্ণ করার জন্য। যাই হোক, এটাতে ঐক্যমতে পৌঁছা গেছে, যেহেতু এটি আমাদের জন্য শুভ সংবাদ। এখন এখানে আমরা আরেকটু যদি দেখি, বলা হয়েছিল যে পরপর 2বার, তাহলে তৃতীয়বার হতে হলে কি করতে হবে? মাঝখানে বিরতি দিয়ে আরেকজন আসতে হবে। মনে আছে আপনাদের রাশিয়ার কথা, ভ্লাদিমির পুতিন কিন্তু 2বার ছিলেন। পরে তিনি কি করলেন? দিমিত্রি মেদভেদেভকে তিনি করলেন, আবার পরে তিনি সংবিধান সংশোধন করে কিন্তু তিনি ক্ষমতা নিয়ে নিলেন এবং এখন পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন। সেইটাও হয়তো বা কাজ করেছে আমাদের দেশে এই সংবিধান সংশোধনের ব্যাপারে। তবে এই ক্ষেত্রে একটি কথা আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় প্রশংসায় বাসছেন জনাব তারেক রহমান। অনেকেই বলছেন, আমি নিজেও আমার একটা পোস্ট দিয়েছি যে জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবিটাই দেখালেন দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। জনাব তারেক রহমান নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে একটি ক্রেডিবল ইলেকশন যদি হয় আগামী নির্বাচনে, হয়তোবা
বিএনপি জয়লাভ করে এবং আমরা জানি না কি হবে এখনো, কিন্তু আমরা ধরে নিতেই পারি জনাব মিস্টার রহমান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। এবং আমি মনে করি এখন দেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ কখন ব্যাক করবে বা ব্যাক করার কোনো সিচুয়েশন হবে কিনা আমরা জানি না। এর পরবর্তী 5 বছর পরেও যে বিএনপি নির্বাচন হবে সেখানেও আমরা ধরে নিতে পারি হয়তো বা বিএনপি হবে, হয়তো তৃতীয়বার গিয়ে কি হবে পরিস্থিতি অনেক সময় হয় কি সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতিও পাল্টায়। সেই ক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি আগামী 2 টার্মেই প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। যে অবশ্যই আমি বলছি এটা কোনো নিশ্চিত কিছু না, এটা নির্ভর করবে জনগণের ইচ্ছার উপর, জনগণের চাওয়া পাওয়ার উপর, এবং জনগণই সকল ক্ষমতার উৎস, সেই নীতিতে বিএনপি বিশ্বাস করে। সে যাই হোক, জনাব তারেক রহমান সাহেব সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে তিনি স্যাক্রিফাইস করেছেন এবং জেনেই তিনি সেই সিদ্ধান্তটি দিয়েছেন। এখন আসুন, যদি এই বিএনপির কথা আমি একটু ব্যাখ্যা করতেই হচ্ছে। এখানে বিচক্ষণতার কথাটা এই জন্য নিয়ে আসলাম, জিয়াউর রহমান সাহেব নিশ্চয়ই কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন একজন সামরিক প্রশাসক থেকে এসেছেন রাষ্ট্র ক্ষমতায়, এসে তিনি একজন জনপ্রিয় রাজনীতিক হয়ে ওঠেন। তার বিশেষ করে জিয়াউর রহমান সাহেবের সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করেছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে বৃহত্তর রাজনৈতিক দলে পরিণত করতে, জিয়াউর রহমানের ফাইন্যান্সিয়াল অনেস্টি, তার ব্যক্তি সততা এবং দেশ ও জাতির প্রতি তার যে এক ধরনের একাগ্রতা বা এক ঐকান্তিকতা, দেশকে গঠনের জন্য তার যে সততা নিয়ে পরিচালনা এবং শাসন ব্যবস্থার ফলেই মূলত বিএনপি জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু তার মৃত্যুর পর যে কয়েকটি কারণে অনেকেই বলেন যে বিএনপি জনপ্রিয় দল হয়েছে, আমার অ্যানালাইসিসে আমি বলবো সেই বিএনপিকে জনপ্রিয় দল হিসেবে গড়ে তুলতে বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করেছে এরশাদ বিরোধী আন্দোলনের বেগম খালেদা জিয়ার দৃঢ়চেতা রাজনৈতিক নেতৃত্ব। এবং আমি যে কথাটা প্রায়ই বলি সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার স্ট্রং পার্সোনালিটি। আমি আবারও বলি, স্ট্রং পার্সোনালিটি। সেই পার্সোনালিটি বিএনপিকে একটি একক বৃহত্তম এবং অপ্রতিরোধ্য রাজনৈতিক দলে পরিণত করেছে বুথের মাঠে। এরশাদের পতনের পর বিএনপি বিজয় পেয়েছিল, চড়াই উতরাই পেরিয়ে আজকের এই অবস্থায় বিএনপি। বেগম খালেদা জিয়া বয়সের কারণে নেতৃত্ব দিতে না পারলেও লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেব, শব্দটা আরেকবারও বলছি, বিচক্ষণতা, তার বিচক্ষণতা দিয়েই দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং তিনি ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন এই দলকে। গত 15 বছর ফ্যাসিবাদী শাসক অনেক চেষ্টা করেছে, তদবির করেছে এই দলকে ভেঙে টুকরা টুকরা করার জন্য, কিন্তু প্রতি ক্ষেত্রেই তিনি তার বিচক্ষণতা দিয়ে সেটাকে রুখে দিয়েছেন। সেই তারেক রহমান সাহেবই সময়ের প্রয়োজনে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এটা নিশ্চিত যে জনাব তারেক রহমানই প্রধানমন্ত্রী হতেন, কিন্তু তিনি সেটাকে স্যাক্রিফাইস করেছেন। তিনি স্যাক্রিফাইস করে কি করেছেন বলেছেন, আমরা সেই প্রস্তাবে রাজি হয়েছি। যাই হোক দর্শক, এইটার হওয়ার ফলে নিশ্চয়ই একটি বড় স্বস্তি এসেছে ঐক্যমতে পৌঁছার কারণে, তারেক রহমান সাহেবের এই স্যাক্রিফাইসের কারণে। এখন যে জিনিসটা আবার আমরা দেখছি যে ঐক্যমত্য কমিশনের সাথে একটা বিষয় নিয়ে আসা হয়েছে। আমি এটা নিয়ে গতকালকে একটি টিভি চ্যানেলে কথা বলছি, আমি সেখানেও বলেছি যে যেটা বলা হচ্ছে যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের মাধ্যমে দেশের যে বড় বড় সাংবিধানিক পদগুলার নিয়োগ দেওয়া হবে, আমি এটার তীব্র বিরোধিতা করি। আপনি মনে করুন পিএসসিতে নিয়োগ, সেটা তো আপনার সচিবালয়ের নিয়োগ, এখানে তো পিএসসি আছে। তাছাড়া বড় বড় সাংবিধানিক পদগুলোতে অবশ্যই সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী তার নিরপেক্ষতা রেখে নিয়োগ দেবে, এটি হচ্ছে স্বাভাবিক ঘটনা। যদি সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এই ধরনের কনস্টিটিউশনাল কাউন্সিল করা হয়, অনেক সময় দেখা যাবে যে নিয়োগ দেওয়াই সম্ভব হচ্ছে না। আপনি দেশের আইন করবেন, সেই আইন অনুযায়ী দেওয়া হবে, কারণ কনস্টিটিউশনাল কাউন্সিল যখন প্রস্তাব করবেন তখনই তো আসবে, এখানে থাকবে কারা? রাজনৈতিক ব্যক্তিরা। নো, দে আর নট দ্য রাইট অথরিটি টু জাস্টিফাই। এটা জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় নেবে, সেই ক্ষমতাসীন দল বুঝবে কিভাবে আইন মেনে আইনি গ্রাউন্ডেই এই নিয়োগগুলা দেবে। কাজেই এটা বিএনপি বিরোধিতা করেছে এবং আমি মনে করি এটাতে বিএনপি শেষ পর্যন্ত থাকবে এবং এটা হওয়ার সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে মনে করি 0%।
কনস্টিটিউশনাল কাউন্সিল। সেটা এই ধরনের একটি কথা বলা হয়েছিল 111 সরকারের সময়, বলা হয়েছিল যে একটি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা সামথিং এই ধরনের, সেটা আর হয়ে ওঠেনি এবং সেটা সম্ভব হয়নি। যাই হোক, তারপরে আসুন আমি যে বিষয়টা বলবো, এই যে বলা হচ্ছে সংস্কার, এই সংস্কারের সবচেয়ে বড় যেটা সংস্কার হওয়া উচিত, আমি 70 অনুচ্ছেদটাও বলে নিই দর্শক। 70 অনুচ্ছেদে অর্থ বিল এবং আপনার বলা হচ্ছে যে সরকারের আস্থা বিল ছাড়া, এখানে অবশ্য বিএনপি সংযুক্ত করেছে যে যুদ্ধ পরিস্থিতি, কারণ সেটাতে অক্ষমত হয়েছে। যাই হোক, অক্ষমত যেগুলো হয়ে গেছে সেটা নিয়ে আমি কথা বলছি না। এখন আমি যে বিষয়টা, আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে দর্শক, যে বিচারক নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে যে 2 জন জ্যেষ্ঠ বিচারককে থেকে একজনকে নিয়োগ দেওয়া হবে। আমার যে বিষয়টা সেটা হচ্ছে দর্শক, প্রার্থী মনোনয়ন। কারণ আপনি যদি একটি দুর্নীতিমুক্ত, কালো টাকামুক্ত নির্বাচন না করতে পারেন, তাহলে আপনার সকল সংস্কারই বিফলে যাবে। কারণ এই সংস্কারের বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করবে কে? সংসদে এই নির্বাচিত সংসদ সদস্যরাই। তো এই সংসদ সদস্যরাই যদি রাজনৈতিক দলগুলোর সঠিক ব্যক্তিকে মনোনয়ন না দেয়, এবং সেখানে যদি যোগ্য ব্যক্তি, যারা রাজনীতি বুঝেন, রাজনীতি চর্চা করেন, রাজনীতি নিয়ে মিডিয়ায় কথা বলেন, অ্যানালাইসিস করেন, যারা এটার পাশাপাশি যারা বিভিন্ন সেক্টরে যারা স্পেশালাইজড ব্যক্তিরা আছেন, আইন বিশেষজ্ঞ আছেন, শিক্ষক আছেন, সায়েন্টিফিক বিষয়গুলোতে এক্সপার্ট আছেন, এই সকল বিষয়েরও সমন্বয় থাকতে হবে, প্রতিনিধি থাকতে হবে, সংস্কৃতি কর্মীদের প্রতিনিধি থাকতে হবে, আপনার থাকতে হবে নাট্যকর্মীদের, চলচ্চিত্র কর্মীদের, অর্থাৎ সকল সেক্টর থেকে, উপজাতিদের, কৃষকদের মধ্য থেকে, অর্থাৎ সকল শ্রেণীগোষ্ঠীর থেকে আপনার সমন্বয় করেই মনোনয়নটা দিতে হবে। মনে রাখবেন, আপনার যোগ্য মনোনয়ন দেওয়ার মাধ্যমে, কারণ মোরলেস রাজনৈতিক দল থেকেই তো প্রার্থীরা নির্বাচিত হবে, কাজেই সেই ক্ষেত্রে যদি মনোনয়ন প্রক্রিয়াটা স্বচ্ছ না হয়, যে ব্যক্তি মাসলম্যান আছে তার, বা তার অর্থ কড়ি আছে অতি বেশি পরিমাণে, সে যদি অর্থের বিনিময়ে মনোনয়ন পেয়ে যায়, বা মাসলম্যানের দ্বারা অন্য যোগ্য প্রার্থীকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখে, এবং এই সকল ব্যক্তিকে যদি রাজনৈতিক দলগুলো যদি মনোনয়ন দেয়, তাহলে যারা সংসদে আসবে তারা ওই সংস্কারের বিষয়গুলোকে সঠিকভাবে মেনে চলবে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। কাজেই এই ক্ষেত্রে দেশের প্রধান স্টেক হোল্ডার, এবং মনে করা হয় যে দলটি নির্বাচন হলে হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, বিএনপিকে যেটা সবচেয়ে বেশি এখন গুরুত্ব দিতে হবে নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে, যাতে যোগ্য প্রার্থীরা এবং বিভিন্ন সেক্টর ওয়াইজ যে যোগ্য বা অভিজ্ঞ প্রার্থীরা আছেন তাদেরকেই মনোনয়ন দিতে হবে, এবং সেই ক্ষেত্রে গ্রাসরুট লেভেলে কর্মীদের মতামতকে গ্রহণ করা উচিত বলে আমি অন্ততপক্ষে মনে করি।